নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা মনের মধ্যে বাংলার এই সপ্তাহের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি গত সপ্তাহে তোমাদের সাথে আসল কথা কবিতাটা আলোচনা করেছিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছিল। 2 সপ্তাহ কবিতার পর এই সপ্তাহে আমি আবার একটা ছোট্ট গল্প নিয়ে ফিরে এসেছি, আর হ্যাঁ, একটা নতুন বই থেকে। সত্যি এইবার কলকাতায় গিয়ে আমি অনেকগুলো নতুন বই এনেছি, আর কি জানি সেগুলো যতটা না পড়া হয়েছে তার থেকে বেশি আনন্দ হচ্ছে যে সঙ্গে আছে, কোনো না কোনো সময় পড়বো এবং তোমাদের সাথে ভাগ করে নেব। এই আনন্দটা ভীষণই বেশি। আজকে আমি যে বইটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো টুনটুনির বই। লিখেছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। ঠিকই ধরেছ, রায় ফ্যামিলিরই উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সত্যজিৎ রায়ের দাদু এবং সুকুমার রায়ের বাবা। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বিখ্যাত বইগুলোর মধ্যে টুনটুনির বই একটা, আর এছাড়া তোমাদের সাথে আগে অনেকবার বলেছি গুপি গাইন বাঘাবাইন ওনার লেখা, যেটা সত্যজিৎ রায় সিনেমা বানিয়েছেন। কিন্তু ওনার খ্যাতির আরও একটা বড় কারণ ছিল যে উনি যে প্রেসটা রান করতেন ওনার বাড়িতে, ওনার বাড়ির প্রেস থেকে সন্দেশ বেরিয়েছে এবং আরও অনেক বিখ্যাত বই বেরিয়েছে। কিন্তু সেই প্রেস ছাড়া ওনার হাতের লেখা যে এত ভালো, এত উপভোগ্য ছিল, একদম অন্য ধরনের ছিল, সেটা আমরা যত পড়ব তত বুঝতে পারবো। টুনটুনির বই একটা এমন বই বাচ্চাদের জন্য যেটাতে মানুষের সাথে সাথে প্রচুর জন্তু জানোয়ারের গল্পও আছে। মানে মানুষ এবং জন্তু জানোয়ার মিলে যদি গল্পগুলো হয় তাহলেই ভাবো, এই জন্তু জানোয়ারগুলো কিন্তু কথা বলতে পারতো এবং তাদের ভীষণ উপভোগ্য সব গল্প এক একটা। টুনটুনি একটা পাখি, হ্যাঁ, এখানে বেশ কিছু গল্পে সেই প্রধান চরিত্র, ভীষণ বুদ্ধিমান, ছোট্ট একটা পাখি, ভীষণ বুদ্ধিমান। সে বুদ্ধি দিয়ে নিজের সব কাজ সম্পন্ন করে এবং যারা ওকে ঠকায় তাদের ও শাস্তিও দেয়। কিন্তু টুনটুনি ছাড়াও এই বইতে আরও অনেক জন্তু জানোয়ারের কথা আছে, তাদের নিয়ে গল্প আছে, যেমন বাঘ, শেয়াল, কুমির, চড়ুই পাখি, কাক ইত্যাদি, এবং মানুষের গল্প তো আছেও তাতেই। তো এই বইটা থেকে আজকে আমি একটা গল্প শোনাবো তোমায়। টুনটুনির গল্প না, আজকে আমি টুনটুনির গল্প শুরু করব না, কারণ ওই গল্পগুলো একটু বড়। আজকে আমি একটা ছোট্ট গল্প পড়বো, যেটা আজকেই আমি শেষ করার ইচ্ছেতে শুরু করছি। সেই গল্পটার নাম হচ্ছে আখের ফল। এই হচ্ছে বইয়ের কাভার, তোমরা দেখেছো নিশ্চয়ই। আর এই হচ্ছে সেই গল্পটা। এই বইটায় খুব সুন্দর সুন্দর ছবিও আছে বেশিরভাগ গল্পের শুরুতে। তো আখের ফল গল্পটা আমি যে পড়ব, দেখতেই পাচ্ছ আখের ফল গল্পটা বেশ ছোট, একদিনে শেষ হয়ে যাবে। তবে আশা করছি যেহেতু একদিনে শেষ করব তাই একটু বড় তো হবেই ভিডিওটা। শুরু করি। আখ হচ্ছে সুগারকেন বা এক রকমের শস্য, যার থেকে আমরা চিনি পাই। তো আখের ফল, এবার আখ থেকে কি ফল বেরোয়? আমরা জানি, যতটা জানি যে আখের থেকে চিনি তৈরি হয়, কিন্তু চিনি ফল হিসেবে আখ গাছে ফলে না। মানে আখ গাছকে অন্যরকমভাবে ট্রিটমেন্ট করে বা অন্যভাবে তার থেকে চিনি বার করা হয়। কিন্তু এই গল্পটার নাম আখের ফল কেন, সেটাই আমরা আস্তে আস্তে জানবো। তো আমি এক একটা করে ছোট করে প্যারাগ্রাফ পড়বো, আর তারপর তোমাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করব। শিয়াল পণ্ডিত আখ খেতে বড় ভালোবাসে, তাই সে রোজ আখ খেতে যায়। একদিন সে আখের খেতে ঢুকে একটি ভীমরুলের চাক দেখতে পেল। ভীমরুলের চাক সে আগে কখনো দেখেনি। সে মনে করলো ওটা বুঝি আখের ফল। শিয়াল পণ্ডিত, এবার পণ্ডিত কেন বলা হচ্ছে, কারণ সে এমন একটি প্রাণী যাকে অন্যান্য প্রাণীরা মনে করতো সে অনেক কিছু জানে, বোঝে, তার অনেক জ্ঞান আছে, তার অনেক বিবেচনা বোধ আছে, তার জানার জিনিসের মধ্যে অনেক কিছু পড়ে, তাই জন্য তাকে শিয়াল পণ্ডিত বলা হচ্ছে। সে আখ খেতে খুব ভালোবাসে, তাই সে রোজ আখের খেতে যায় এবং সেখানে আখ খায়। কিন্তু একদিন সে আখের খেতে ঢুকে সে একটি ভীমরুলের চাক দেখতে পেল। ভীমরুল মানে মৌমাছি, হ্যাঁ, যাদের চাক মানে মৌমাছির চাক মানে অনেকগুলো মৌমাছি যখন জড়ো করে একটা জায়গায় নিজেদের বাড়ি তৈরি করে, যার ভেতরে থেকে আমরা মধু পেতে পারি। তো সেই চাক, এবার আমি ছবিটায় একবার দেখাই তোমাদের। এই হচ্ছে আখের গাছ, লম্বা লম্বা, এবং এই হচ্ছে ভীমরুলের চাক। স্বাভাবিকভাবেই যেহেতু এটা মৌমাছিদের বাড়ি, তো বা ভীমরুলদের বাড়ি, তো তাতে অনেক মৌমাছি থাকে এবং আমরা জানি যে মৌমাছি কামড়ালে আমাদের খুব ব্যথা লাগে, যথেষ্ট কষ্টকর একটা অভিজ্ঞতা। আমি জানি না তোমাদের কখনো কামড়েছে কি না, কিন্তু আমাকে ছোটোবেলায় কামড়েছে। আর বলতো যে চাবি ঘষলে, লোহার চাবি ঘষলে ব্যথাটা কমে যায় ইত্যাদি। তো যাই হোক, খুবই কষ্টের একটা মানে অভিজ্ঞতা। মৌমাছির মানে কামড়ানো ভীষণ ব্যথা লাগে আর কি। তো এরপরে কি বলছে, একটা লাইন আছে এরপরে।
শিয়াল কিনা পণ্ডিত মানুষ, তাই সে আখকে বলে ইক্ষু, ক্ষেতকে বলে ক্ষেত্র, লাঠিকে বলে দণ্ড। তো ইক্ষু, ক্ষেত্র এবং দণ্ড এগুলো বোধহয় সাধু ভাষা বা সংস্কৃত ভাষায় আখ, ক্ষেত এবং লাঠিকে বলা হয়। তো শিয়াল নিজেকে যেহেতু পণ্ডিত ভাবতো এবং অনেক কিছু জানতো এবং হয়তো সে এই ভাষাগুলো সম্বন্ধেও তার কিছু জ্ঞান ছিল, তাই সে আখকে সহজ কথায় বা চলতি ভাষায় আখ না বলে ইক্ষু বলতো, ক্ষেতকে ক্ষেত্র বলতো, আর লাঠিকে বলতো দণ্ড। তোমাদের একটা ছোট্ট কথা জানাই, দণ্ড মানে লাঠি, আবার দণ্ড মানে কিন্তু শাস্তিও। কাউকে যদি কেউ মানে অন্যায় করার পর তাকে যদি কেউ শাস্তি দেয় তখন তাকে বলা হয় তুমি এই দণ্ড পেলে, কিন্তু এখানে দণ্ড বলতে আমরা লাঠি বলবো। এরপরে বলছে, ভীমরুলের চাক দেখে সে বলল, আহা, ইক্ষুর কি চমৎকার ফল, খেতে না জানি কতই মিষ্টি হবে। এই মনে করে যেই সে ভীমরুলের চাক খেতে গিয়েছে অমনি সব ভীমরুল বেরিয়ে কি মজাটাই তাকে দেখাতে লাগলো। তো স্বাভাবিকভাবেই সে ইক্ষুর ফল খেতে গেছে বা আখের ফল খেতে গেছে, ভীমরুলের চাকটাকে ভেবেছে অত বড় একটা ফল, এবং খেতে গিয়ে তখন তার মনে হয়েছে আখের মতোই সেটাও খুবই মিষ্টি হবে, কিন্তু খেতে গিয়ে তখনই যে কামড়াতে গেছে তখন মৌমাছিরা বা ভীমরুলরা বেরিয়ে তাকে খুব ব্যথা দিয়েছে, খুব কামড়েছে, এবং তখন তার খুবই মানে কষ্ট হয়েছে, কি মজাটাই না তাকে দেখাতে লাগলো, মানে খুব অবস্থা খারাপ হয়েছে তার। শিয়াল তো প্রাণের ভয় খালি ছোটে আর বলে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। খানিক বাদে ভীমরুলগুলো তাকে ছেড়ে গেল। তখন সে ভাবলে, ক্ষেত্রে তো রোজই যাই, তাতে তো কিছু হয় না, ফল খেতে গিয়েই আমার বিপদ হলো, তবে আর ক্ষেত্রে যাব না কেন, ফল না খেলেই হলো। এই ভেবে সে বলতে লাগলো, যদি ইক্ষুর ক্ষেত্রে যাব, ইক্ষুর ফল আর না খাবো। 2 দিন সে খালি এই কথাই বলে। তো প্রথমে তো সে পালালো মৌমাছিগুলোর থেকে, আর মৌমাছিগুলো ওর পিছন পিছন ধাওয়া করলো বা ফলো করলো। যেতে যেতে বলল যে ইক্ষুর ক্ষেত্রে বা আখের খেতে আর যাব না। বেশ খানিকটা যাওয়ার পর মৌমাছিগুলো ওকে ছেড়ে আবার নিজেদের চাকে ফেরত গেল বা নিজেদের বাড়িতে ফেরত গেল। তখন শিয়াল কি ভাবলো, ক্ষেত্রে তো রোজই যাই, তাতে তো কিছু হয় না, মানে শিয়াল ভাবলো যে খেতে তো রোজই যাই, আখও খাই, কিছু তো ক্ষতি হয় না, ফল খেতে গিয়ে আমার বিপদ হলো, তাহলে ফলটা খেতে গিয়ে আজকে আমার বিপদ হলো, তাহলে ক্ষেত্রে আর যাব না কেন, গিয়ে ফলটা না খেলেই হলো। এই ভেবে সে বলতে লাগলো, যে নিজেকেই বোঝাতে লাগলো যে আখের খেতে যাব, কিন্তু আখের ফল আর খাবো না। এবং 2 দিন ধরে সে এই কথাটাই সে বারবার বলে যেতে লাগলো, যেন নিজেকে মনে করাচ্ছে যে আমি আখের খেতে যাব, কিন্তু কিছুতেই আখের ফল খাবো না। 2 দিন ধরে এই কথাই বলেছে, আখের খেতে সে যায়নি, গায়ে প্রচুর ব্যথা, এত মৌমাছি কামড়েছে, কিন্তু 2-1 দিন পরে যখন তার বেদনা বা ব্যথা কমে এলো তখন কি হলো সেটা পরের প্যারাগ্রাফে আমরা দেখব। পরের প্যারাগ্রাফটা একটু বড়, তাই হাফ হাফ করে পড়ছি। তারপর যখন বেদনা একটু কমে এলো তখন সে ভাবলে, ওই ফলটার ভিতর পোকা ছিল, তারাই আমাকে কামড়েছে। আগে যদি ফলটাতে নাড়া দিতুম তবে পোকাগুলি বেরিয়ে যেত, তারপর ফল খেতে কোনো কষ্ট হতো না। আহা, সে ফল খেতে না জানি কতই মিষ্টি, তবে আর ফল খাবো না কেন, খাবার আগে পোকা তাড়িয়ে দিলেই হবে। তো যখন তার ব্যথা কমে এলো, বেদনা মানে ব্যথা, মানে মৌমাছির কামড়ের যে ব্যথা, তখন ভাবলো ওই মৌমাছিগুলো নিশ্চয়ই ওই ফলের ভেতরে পোকা এবং তারাই শিয়ালকে কামড়েছে। তাই ভাবছে যদি আগে ফলটাতে একটু নাড়া দিতাম, অনেক সময় ফলে বা অন্য কিছুতে যদি কোনো কিছু পোকা বসে থাকে যেগুলো উঠতে পারে, তা সেখানে যদি তুমি নাড়া দাও বা দোলাও সেটাকে, তখন সেই পোকাগুলো উড়ে যায়। তখন শিয়ালও সেই কথাই ভাবছে, যদি ফলটাতে নাড়া দিতুম তবে পোকাগুলো বেরিয়ে যেত, তারপর ফল খেতে কোনো কষ্ট হতো না, কারণ ফলটা সে ভাবছে আখের মতোই ভীষণ মিষ্টি হবে, না জানি কতই মিষ্টি, তাহলে আমি ফলটা খাবো না কেন, মানে ফল খেতে আবারও লোভ হলো। 2 দিন সে ভাবলো ফল খাবে না, কিন্তু এখন ভাবলো যে না, ফলটা খাওয়া নিশ্চয়ই খুব মিষ্টি হবে। তা উপায় কীভাবে খাবে না, খাবার আগে পোকাটা তাড়িয়ে দিতে হবে নাড়া দিয়ে। তো এই ভেবে সে বলতে লাগলো, এর পরের ভাগটা হচ্ছে এই প্যারাগ্রাফের, এই ভেবে সে বলতে লাগলো, যদি ইক্ষুর ফল খাবো আগে দণ্ড দিয়ে নাড়া দিব। বলতে বলতে আখের খেতে গিয়ে সে তো লাঠি দিয়ে নাড়া দিয়েছে। অমনি আর যাবে কোথায়, ভীমরুলের দল এসে তাকে কামড়িয়ে আধমরা করে তবে ছাড়ল। সেই থেকে সে আর ইক্ষুর ফল খেত না। এখানেই গল্প শেষ। শেষে কি হলো, আখের ফল খাবার লোভে সে গিয়ে একটা লাঠি নিল এবং সে লাঠি নিয়ে আখের খেতে গেল এবং সেই ভীমরুলের চাকে নাড়া দিতে লাগলো। কিন্তু বাড়িটা কি ফল? ভীমরুলরা যখন বুঝলো বা মৌমাছিরা যখন বুঝলো যে তাদের বাড়িটায় কেউ ধাক্কা দিচ্ছে, তার মানে তাদের কিছু বিপদ, তারা বুঝতে পারলো কে করছে। সঙ্গে সঙ্গে তারা সোজা বেরিয়ে এসে আবার শিয়ালকে কামড়ালো। হ্যাঁ, তার ব্যথা সেরেছিল, কিন্তু হয়তো পুরোপুরি সারেনি। তার মধ্যে 2-3 দিনের মধ্যে সে এমন বেশি কামড় খেলো, এইবার ভীমরুলরা এমন তাকে মজা দেখালো যে প্রায় আধমরা
হয়ে গেল সে শেয়াল। আধমরা হয়ে যাওয়া মানে ভীষণই খারাপ অবস্থা, খুবই কষ্টের একটা অবস্থা, মানে এত কামড় খেয়েছে কিছুদিনের মধ্যে 2 বার যে ওর অবস্থা অত্যন্ত খারাপ হলো। এইটাকে আধমরা হয়ে যাওয়া বলা হচ্ছে বাংলা ভাষায়। তারপর থেকে সে আর কখনো ইক্ষুর ফল খেত না, আর কখনোই সে আখের খেতে গিয়েছিল হয়তো, কিন্তু ফল খাওয়ার কথা আর জীবনে দ্বিতীয়বার ভাবেনি, যতই তার মিষ্টি লাগুক। কিন্তু সেই যে ওর শিক্ষা হলো, এইখানেই সে ফল খাওয়ার চেষ্টায় মানে শেষ করলো, ইতি হলো তার। তো এইবার আমি ইংলিশটা পড়ে নিই। Hello everyone, hope you all are doing good. I am back with another new book which I got from Kolkata. This is Tuntunir Boi, written by the famous Upendra Kishore Rai Chaudhary from the Rai family, about whom I have often mentioned to you all. Father to Sukumar Roy and grandfather to Satyajit Roy, stories about the bird Tuntuni is one of the most famous creations of Upendra Kishore, along with the immortal children's book Gupika and Baghabain. Tuntuni, or the tailor bird, is an extremely intelligent bird who teaches a lesson to everybody who tries to harm her, be it bigger animals like the cat or powerful individuals like the king. But this book also has stories about many other animals like fox, tiger, goat, ant, elephant, and many more, all of whom can talk and have amazing experiences during the course of these stories. Today, the story that I will share with you is called Aakher Fol, or the fruit of sugarcane. Aakh is sugarcane, Fol is fruit. And this is about the animal fox. Let us start. First paragraph. Before I start, let me show you. This is how the story looks. This is the fox. These are the sugarcane trees. And this is something else. I'll talk to you about this during the course of the story. All these stories at the start and during, in between also, they have really nice illustrations, luckily. So let's start. First paragraph. শিয়াল পণ্ডিত আখ খেতে বড় ভালোবাসে, তাই সে রোজ আখ খেতে যায়। একদিন সে আখের খেতে ঢুকে একটি ভীমরুলের চাক দেখতে পেল। ভীমরুলের চাক সে আগে কখনো দেখেনি। সে মনে করলো ওটা বুঝি আখের ফল। সো দ্য ফক্স মাস্টার, নাও দ্য ফক্স ইজ রেফার্ড টু অ্যাজ মাস্টার হিয়ার বিকজ হি ইজ সাপোজড টু বি সামওয়ান হু নোজ আ লট and also someone who is very intelligent and knowledgeable in many other stories in this book also. So he is called as fox master. Now this fox master, or the fox, liked to eat sugarcane a lot. Sugarcane is aakh, as I said. So he would go to the sugarcane farm every day. Khet is farm. One day he saw a beehive in the sugarcane farm. Chak is beehive. Bhimrul is bee, or another word for Bhimrul in Bengali is moumachi. So the beehive was seen by the fox one day. Having never seen a beehive before, he assumed the beehive to be a fruit of the sugarcane tree. Here itself, we get a fun understanding of how much actually the fox really knew. So even though he was called master or Pondit, Pondit is the Bengali word for master. So even though he was called Pondit or master, we understand that what was his knowledge actually was. How did he think? And we'll get to know about this more later. It's a fun story. So the next line. শিয়াল কিনা পণ্ডিত মানুষ, তাই সে আখকে বলে ইক্ষু, ক্ষেতকে বলে ক্ষেত্র, লাঠিকে বলে দণ্ড. So being a master, like considering himself a master, the fox used classical or non-colloquial language for a few terms like ikkhu for sugarcane instead of aakh, khetro for farm instead of khet, and dondo for stick instead of lathi. So aakh, khet and lathi are the colloquial languages or the colloquial terms for sugarcane, farm and stick. But he preferred the classical language or the non-colloquial tough language. So he said so he referred sugarcane as ikkhu, farm as khetro and stick as dondo. So next paragraph. ভীমরুলের চাক দেখে সে বলল, আহা, ইক্ষুর কি চমৎকার ফল, খেতে না জানি কতই মিষ্টি হবে। এই মনে করে যেই সে ভীমরুলের চাক খেতে গিয়েছে, অমনি সব ভীমরুল বেরিয়ে কি মজাটাই তাকে দেখাতে লাগলো। So looking at the beehive, the fox exclaimed, such a wonderful fruit of the sugarcane tree. I guess it will taste really sweet and delicious. Mishti is sweet. With this thought, as soon as he tried to eat the beehive, instantly all the bees flew out and taught him a huge lesson, meaning they stung him very badly. Okay, so they taught him ki mojatai na dekhalo, meaning like they really showed him this taught him a lesson. So next paragraph. শিয়াল তো প্রাণের ভয়ে খালি ছোটে আর বলে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না,
খানিক বাদে ভীমরুলগুলো তাকে ছেড়ে গেল। তখন সে ভাবলে, ক্ষেত্রে তো রোজই যাই, তাতে তো কিছু হয় না। ফল খেতে গিয়েই আমার বিপদ হলো, তবে আর ক্ষেত্রে যাব না কেন, ফল না খেলেই হলো। এই ভেবে সে বলতে লাগলো, যদি ইক্ষুর ক্ষেত্রে যাব, ইক্ষুর ফল আর না খাবো। দুদিন সে খালি এই কথাই বলে। So fearing for his life, the fox kept on running and saying, I'll never go back to the Ikkhu Khetra or the sugarcane farm. But the bees were following him, but they stopped following him after some time. Then the fox thought that if I go to the Khetra daily, or I go to the farm daily, nothing like this has ever happened before. So trying to eat the fruit or the phal, that is what got me into this dangerous situation. So why won't I go to the Khetra again? I can go definitely. It'll absolutely be okay if I don't eat the fruit. Thinking on these lines, he kept on saying, I will go to the Ikkhu Khetra or the sugarcane farm, but won't have the fruit of Ikkhu. And continued saying this for 2 days continuously, as if to, drive it into his mind. Okay, that's what kept on going on in his mind. He didn't want to miss the sugarcane, eating the sugarcane. He really liked it a lot. Next paragraph is a bit long, so I will read it in 2 halves. So the first half. তারপর যখন বেদনা একটু কমে এলো, তখন সে ভাবলে, ওই ফলটার ভিতর পোকা ছিল, তারাই আমাকে কামড়েছে। আগে যদি ফলটাতে নাড়া দিতুম, তবে পোকাগুলি বেরিয়ে যেত। তারপর ফল খেতে কোনো কষ্ট হতো না। আহা, সে ফল খেতে না জানি কতই মিষ্টি। তবে আর ফল খাবো না কেন? খাবার আগে পোকা তাড়িয়ে দিলেই হবে। So when the body ache due to the bee sting somewhat reduced in 2-3 days, then the fox thought there must have been worms inside that fruit. ওই ফলটার ভিতর পোকা ছিল। ভিতর is inside, পোকা is worms, ফল is fruit. So there must have been worms inside the fruit. Those are the ones that bit me. তারাই আমাকে কামড়েছে। কামড়ানো is to bite. So he says, he finds out a solution. He says, আগে যদি ফলটাতে নাড়া দিতুম, তবে পোকাগুলি বেরিয়ে যেত। Had I shaken that fruit at first, those worms would have left, and then there wouldn't have been any trouble while trying to have that fruit. Nara is to shake. So there's a knowledge, or we know that if there are some fruits or anything or food which has anything, some kind of a flying insect on it, if we just try to shake it a bit, they will fly away. So he was thinking on those lines, that had I shaken that fruit a bit initially, then I would have been able to have that fruit without any problems. Then he says that, then he thinks again that how tasty that fruit must be. Aha, she phol khete na jani kotoi mishti. So he's thinking, that fruit must be so sweet, so delicious, so tasty. I should not miss it. If sugarcane is so tasty, its fruit must also be so tasty. He never thought that he's been having sugarcane for so long, he's never seen something like that before. A fruit is not expected to suddenly appear on a tree, there has to be a cycle. The fruits come, then they are eaten, etc. He's never seen something like that before, but he still thought that this might be the fruit. That shows his knowledge, that shows how justified it is to call him a master. So what is he saying? That fruit must be so delicious, so why shouldn't I have it? তবে আর ফল খাবো না কেন? It will be all right if I drive away the worms before eating the fruit. খাবার আগে পোকা তাড়িয়ে দিলেই হবে। Before eating, আগে means before, and খাবার is to eat. So before eating, if I drive away the worms by shaking that fruit, it will be all right. I can easily eat that fruit. We understand that he was really eager to taste the fruit, assuming that it must be very, very tasty, very sweet. So let's read the second half of this paragraph. এই ভেবে সে বলতে লাগলো, যদি ইক্ষুর ফল খাবো, আগে দণ্ড দিয়ে নাড়া দিব। বলতে বলতে আখের খেতে গিয়ে সে তো লাঠি দিয়ে নাড়া দিয়েছে, অমনি আর যাবে কোথায়? ভীমরুলের দল এসে তাকে কামড়িয়ে আধমরা করে তবে ছাড়ল। সেই থেকে সে আর ইক্ষুর ফল খেত না। So thinking on these lines, এই ভেবে, bhavna or bhava is to think. So on these lines he was thinking, and he kept on saying, if I have to eat the fruit of ikkhu, যদি ইক্ষুর ফল খাবো, first I have to shake the fruit with the dondo. আগে দণ্ড দিয়ে নাড়া দিব। দণ্ড is stick, nara is to shake. So I will shake that fruit with the stick. Saying these lines, he went to the sugarcane farm and then tried to shake the beehive with the stick. He was expecting the bees to fly away. But the bees really understood this time that someone is trying to harm their house, and this time there was no escape for the
fox. The bees came in hordes and stung him so badly that he was almost half dead. ভীমরুলের দল এসে তাকে কামড়িয়ে আধমরা করে তবে ছাড়লো. আধমরা means half dead. Ad or adha is half, mora is to die. So it says that he was almost in a half dead condition, which indicates that he was in a very bad condition. This time the bees stung him probably even more stronger, and he was already like, he had recovered, the pain had reduced from the first time, but obviously that, I mean, he mustn't have recovered entirely, like somehow there was some weakness or something, so he probably could not fight or run away also. So this time the bees stung him really badly. And what happened as a result? He never tried to eat the fruit of the sugarcane again. সেই থেকে since then সে আর ইক্ষুর ফল খেত না. He never tried to eat the fruit of sugarcane again. He might have gone to the sugarcane fruit, he might have tried the sugarcane again, or he might not have, but the fruit of sugarcane, he did not have any energy or any enthusiasm to try it again. He never tried that again. That's it. That was the end of trying to have fruit of sugarcane. So this is a very simple story. As I said, apparently it is just a funny account of an ignorant animal. But if we try to think deeper, we might get a lesson that one should not try to attempt for uncharted territories in an unprepared way, just out of emotions, just out of excitement, like greed, or like just on the basis of any unplanned thoughts. That's what the fox did this time. He was greedy. He was really eager to taste the sweet fruit of sugarcane. That's why he made this attempt without thinking any further. So rather, we should prepare ourselves well and then take the plunge. So as always, I've taken some help from this Samsat Students Bengali to English Dictionary. Through these different books and stories and poems, I try to bring to you all the vast ocean of richness that is the Bengali language. Not only are they enjoyable as literary pieces, they enrich us about the Bengali language in multiple ways, and I hope you all are liking this journey with me. At the end, as I always say, like, share, subscribe, comment. Keep Bangla in your hearts, and I will see you all next week. তাহলে আজকে এখানেই শেষ করি. এই গল্পের শেষে একটা ছোট্ট কথা বা ছোট্ট চিন্তা আমার মনে এসেছে যে ছোট্ট সহজ গল্প, মজার গল্প পড়ে মনে হবে একটা হাসির, একটা বোকা শেয়ালের গল্প, কিন্তু এটাও বোঝায় যে কোনো জিনিস যখন আমরা প্রথমবার চেষ্টা করে দেখতে যাচ্ছি, যে কোনো কাজ যেটা সম্বন্ধে আমরা আগে কখনো করিনি বা জানি না, তখন সেই কাজটা শুরু করার আগে হঠাৎ করে আবেগের বশবর্তী হয়ে খুব লোভ হলো বা খুব এক্সাইটমেন্ট হলো, খুব আগ্রহ হলো, সেই ভেবে ঝাঁপিয়ে পড়া উচিত না. আমাদের নিজেকে সব রকমভাবে তৈরি করে তারপরে সেই কাজে নামা উচিত. এইটাই একটা ছোট্ট চিন্তা বা ভাবনা যেটা আমরা এই গল্পটা থেকে নিতে পারি. শেষে তাহলে আবার একই কথা বলি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট. মনের মধ্যে বাংলাকে সবসময় রেখো. আগামী সপ্তাহে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো গল্প বা কবিতা নিয়ে. সবাই খুব ভালো থেকো. টাটা.